জয় হিন্দ। গত রবিবার ডাব্লিউবিপির এসআই পরীক্ষা যে হয়েছিল, সেই ডাব্লিউবিপি এসআই পরীক্ষায় যে 25টা গণিতের প্রশ্ন এসেছিল, সেই 25টা গণিতের আজকে আমরা কিন্তু সমাধান করব। শুধু আমি তোমাদেরকে আনসারগুলো বলবো না, আমি তোমাদেরকে সমাধানগুলো করে দেখাবো। ঠিক আছে, আমরা গণিতের প্রশ্নগুলোর বিশ্লেষণ করে সমাধান করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ঠিক আছে, তোমরা চাইলে ভিডিওটা কিন্তু 2x স্পিডেও দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে, পরপর 10% ও 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো কি? ঠিক আছে, দেখো প্রথমে কি বলেছে 10%, তারপরে 20% ছাড়। তার মানে আমরা জানি প্রথমে 10% ছাড় মানে -10%, তারপরে আবার কি -20%। এবার কি করতে হয়, -10 ইন্টু -20, তাহলে মাইনাস মাইনাসে মাল্টিপ্লাই করলে কি হবে, +10 ইন্টু 20/100। 0 0 0 0 কেটে দাও, তার মানে -30 + 2 ইকুয়ালস টু কি হলো, -28। তার মানে মোটের উপর -28% ছাড়ের সমান, যেটা হচ্ছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হয়, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? দেখো মাঝখানে আমি লিখছি সি, এদিকে লিখলাম এ, এদিকে লিখলাম বি। কি বলেছে যে এ হচ্ছে সি এর থেকে 50% বেশি, তার মানে আমার সি যদি হয় 100, এ হবে 150। আবার কি বলেছে, বি সি এর থেকে 25% বেশি, তার মানে সি যদি আমার 100 হয় তাহলে বি হবে 125। তাহলে এবারে এ বি এর থেকে কত বেশি, 25 বেশি। পার্সেন্ট বের করতে গেলে কি করতে হয়, 25 ডিভাইড কত থেকে, কার থেকে, বি এর থেকে। আমি কি বলেছি, যেটা থেকে হবে সেটাকে নিচে লিখবো, বি থেকে, তার মানে বিটা নিচে, মানে 125 নিচে। শতকরা বের করতে গেলে, পার্সেন্ট বের করতে গেলে 100 দিয়ে গুণ। 25 একে 25, 25 5 125, 5 দিয়ে 100 কে কাটলে 20, তার মানে 20%। আমাদের আনসার কত হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে 20%, অপশন এ। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কিছু না, সিম্পল একটা গুণ দিয়েছে, 0.4 মাল্টিপ্লাইড 1.5 ডিভাইড 0.2। পয়েন্ট এক ঘর উঠে গেল, 2 দিয়ে কাটো, 4 কে 2 হবে, 2 ইন্টু 1.5 মানে 3.0, যেটা হচ্ছে অপশন এ তে। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, এটা হচ্ছে সন, এটা হচ্ছে ফাদার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে পুত্রের বয়স হচ্ছে x বছর, তাহলে পিতার বয়স কত হবে, 30 বছর বেশি, তার মানে x + 30। এবারে 10 বছর পর পুত্রের বয়স কত হবে, x + 10, আর পিতার বয়স কত হয়ে যাবে, x + 30, এর সাথে আরো 10 যোগ হবে। এবারে কি বলেছে, তখন কি হবে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পিতার যে বয়সটা আছে সেটা পুত্রের বয়সের 3 গুণ হয়ে যাবে, 3 গুণের সমান হয়ে যাবে। এটাই আমাদের হয়ে গেল, অঙ্কটা বেড়ে গেল। এবারে আমরা সমাধান করি। দেখো 3x + 30 = x + 40, 3x - x = 40 - 30। দেখো আমি তোমাদেরকে এখানে লিখে লিখে সমাধানগুলো করে করাচ্ছি, তোমরা যারা পারো তারা মুখে মুখেই সমাধানগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে, স্টেপ জাম্প করে তোমরা সমাধানগুলো করতে পারবে। 3x থেকে x চলে গেলে 2x, 2x = হয়ে গেল 10, 2 দিয়ে কাটো, x হয়ে গেল 5। তার মানে x এর ভ্যালু কত হলো, 5। x আমরা কি ধরেছিলাম, পুত্রের বয়স, তো পুত্রের বয়স কত, পুত্রের বর্তমান বয়স হবে 5 বছর, যেটা আছে অপশন বি তে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 7:3। ঠিক আছে, মিল্ক আছে আর ওয়াটার আছে, অনুপাত কত আছে, 7:2। এবারে বলেছে কত জল মেশালে, তার মানে কি অ্যাড করতে হবে আমাদেরকে, ওয়াটারটাকে অ্যাড করতে হবে, তাহলে কি হবে, অনুপাত হবে 7:3। তাহলে দেখো মিল্ক তো আমাদের সেমই ছিল, না, মিল্ক বাড়বে কি, মিল্ক আমাদের বাড়বে না, তো মিল্ক বাড়বে না, আমাদের কি বাড়বে, ওয়াটার বাড়বে। তাহলে দেখো ওয়াটার আমরা কি করেছি, ওয়াটার কিন্তু আমরা 1 অনুপাত ওয়াটার অ্যাড করেছি, যোগ করেছি, 1 অনুপাত ওয়াটার আমরা মিশিয়েছি। তাহলে এই 1 অনুপাত পরিমাণটা আমাদের বের করলে আমাদের উত্তর বেড়ে যাবে। তাহলে দেখো আমাদেরকে বলে দিয়েছে কি, মোট কত ছিল, 729 মিলি। এবারে আমরা যদি অনুপাতটা দেখি, প্রথমে আমাদের কত মোট অনুপাত ছিল, দেখো 7 আর যোগ 2 করলে 9, মোট আমাদের 9 অনুপাত ছিল। তার মানে 9 অনুপাতের মানই হলো 729 মিলি। 9 অনুপাত মানে যদি 729 মিলি হয়, তাহলে আমার 1 অনুপাতের মান কত, 1 অনুপাত বের করো, 9 দিয়ে কাটো,
9 8 72, 9 1 9 81, তাহলে 1 অনুপাতের মান কত? 81 মিলি। তাহলে আমাদেরকে কত জল মেশাতে হবে? 81 মিলি জল মেশাতে হবে। তাহলে কত? অপশন ডি। অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আর কত জল মেশালে? 81 মিলি জল মেশালে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যার 48% হলো 1248, সংখ্যাটি কত? দেখো 48% মানে কত? 48% মানে হলো 1248। তাহলে 100% এর মান কত বের করো। কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটো। 4 3 12, 4 1 4, 4 2 8, 4 1 4, 4 2 8। 12 দিয়ে কাটো। 12 দিয়ে ডাইরেক্ট কাটবে কি? 12 দিয়ে ডাইরেক্ট কাটবে না। 6 দিয়ে কাটো। 6 2 12, 6 5 30, 6 2 12। 2 দিয়ে কাটো, হ্যাঁ কেটে যাবে তো। 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে কত হবে? 2 2 4, 2 6 12। তার মানে কত হলো? 2600। অপশন সি। অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত হবে? আমরা জানি সরল সুদ আই ইকুয়ালস টু কি হয়? PTR/100। পি মানে 7055 ইন্টু টাইম, টাইম মানে 6 বছর, ইন্টু আর মানে 15% বাই 100 00। দেখো 5 দিয়ে কাটো। 5 3 15, 5 20 100। 2 দিয়ে কাটো। 2 10, এখানে হবে 3। দেখো এবারে দেখো 10 দিয়ে আমাদের কাটাকাটি করার দরকার নাই, কারণ আমাদের উপরে গুণ করতে অসুবিধা হবে। তাই আমরা কি করবো? 3 3 9, 9 দিয়ে এবার উপরেটাকে গুণ করবো। দেখো 9 5 45, 45 এর 5 হাতে থাকবে 4, 9 5 45, 45 আচ্ছা 49 এর 9 হাতে থাকবে 4, 9 0 0, এখানে 4 বসিয়ে দাও। 9 7 63, নিচে যেহেতু 10 এক ঘর পর হয়ে যাবে দশমিক, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 6349.50, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? আমি তোমাদেরকে শিখেছিলাম এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে করতে হয়। সিম্পলি দুটাকে যোগ করে দাও। দুটাকে যোগ করলে কত হবে? দেখো 3 1 যোগ করলে 4, 6 আর 3 9, আর 8 আর 6 14। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে দুটাকে যোগ করে দুটা মূল্যকে এটা আর এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, আমাদের উত্তর বেরিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করো। 2 7 14, 2 4 8, 2 7 14, তার মানে 747 টাকা, যেটা আছে অপশন ডি তে। তার মানে অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি এবং সি নিজেদের মধ্যে 9915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? একদম সোজা অঙ্ক। মোট কত টাকা আছে আমাদের? 9915। ঠিক আছে, এবারে সি এর প্রাপ্য কত হবে? সি কত? সি এর অনুপাত হচ্ছে 7, তাই 7 নিচে হয়ে যাবে কি অনুপাতগুলোর যোগফল। 7 3 10 5 15, 15 হলো। এবারে কাটো, ডাইরেক্ট আমরা কেটে দিই। হ্যাঁ 15 6 90, আবার 15 6 90, 15 1 15। তাহলে এবারে গুণ করি। 7 1 7, 7 6 42 এর 2 হাতে থাকবে 4, 7 6 42 আর 2 46, তার মানে 4627। এটা হয়ে গেল আমাদের উত্তর, যেটা আছে অপশন এ তে। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ও ডি এর গড় 99, বি ও ডি এর গুণফল কত? ঠিক আছে, দেখো কি বলেছে, এ বি সি ডি। আমি যদি ধরি এখানে এ বি সি আর এটা ডি, তাহলে এ বি সি ডি ক্রমিক যুগ্ম সংখ্যা। এ কে ধরলাম আমি, প্রথম যুগ্ম সংখ্যাটা হবে এক্স, তাহলে বি কত হবে? যেহেতু ক্রমিক যুগ্ম সংখ্যা তার মানে 2 যোগ হবে x+2, তার মানে সিটা কত হবে? তার সাথে আরো 2 যোগ করো, তার মানে x+4। ডি কত হবে? তার সাথে আরো 2 যোগ করো, তার মানে x+6 হলো। এবারে কি বলেছে, এদের গড় 99, তার মানে এই চারটাকে আমি যদি যোগ করে দিই, যোগ করে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে সমান সমান আমাদের গড়টা পেয়ে যাবো। গড় কত হবে? 99। দেখো উপরে কত হবে? 1 2 3 4, মানে 4x প্লাস 2 4 6 6 12, 12/4 ইকুয়ালস টু হয়ে গেল 99। দেখো উপর থেকে আমরা 4 কমন নিয়ে নিই, বাজবে কি x+3,
নিচে হয়ে গেল 4 ইন্টু 99, 4 দিয়ে কাটো এক্স, 3টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে 99 মাইনাস 3 ইকুয়ালস টু হয়ে যাবে 96। তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল 96। তাহলে বি এর ভ্যালু কত হয়ে গেল আমাদের? বি এর ভ্যালু হয়ে গেল এক্স প্লাস 2 মানে 98, আর ডি এর ভ্যালু হয়ে গেল আমাদের এক্স প্লাস 6 মানে 102, 102। এবারে 102 আর 98 এর গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে এই যে 102 মাল্টিপ্লাইড বাই 98, 8 2 16, 6 হাতে থাকবে 1, 8 0 0, 1 বসে যাবে, 8 1 কে 8, 9 দিয়ে দেখো 900, আর 9 দুগুণ 18 মানে 918, 6 হয়ে গেল, 9 হয়ে গেল, 9 হয়ে গেল, 9 হয়ে গেল 9996, যেটা আছে অপশন সি তে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে? দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, বৃহত্তর সংখ্যাটি কত? দেখো এই প্রশ্নের তোমরা অনেকে অনেকভাবে সমাধান করেছো, কিন্তু আমি যেটা তোমাদেরকে এখন সমাধান করাবো সেটা হচ্ছে এটা করার জন্য একদম সহজ, সিম্পল, এর থেকে আর মানে সোজা সমাধান এটার কিন্তু হতে পারে না। ঠিক আছে, দেখো এখানে যে বলেছে যে তার মানে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল হবে 3127। এবারে বৃহত্তর মৌলিক সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যেই একটা উত্তর হবে। অপশনগুলো তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখবে এখানে কিন্তু ক্রমিক সংখ্যাগুলাই দেওয়া আছে, ক্রমিক মৌলিক সংখ্যাগুলাই দেওয়া আছে। তার মানে আমি যদি এই 61 মানে এই দুটাকে গুণ করি, প্রথম আর দ্বিতীয়কে গুণ করে যদি আমি এটা পাই, তাহলে আমি বলতে পারবো যে আমাদের উত্তর হবে বড়টা মানে 61। এবারে তার পরেরটা যদি পরের দুটা গুণ করে যদি আমি এটা পাই, তাহলে আমি বলতে পারবো যে 59 হবে আমাদের উত্তর। এবার তার পরের দুটা যদি আমি গুণ করে পাই, তাহলে আমি বলতে পারবো 53 হবে। আর তোমার হচ্ছে এই যে 47, তার আগের হচ্ছে 43 মৌলিক সংখ্যা। তার মানে এই দুটাকে যদি আমরা গুণ করে এই 3127 পাই, তাহলে আমি বলতে পারবো যে আমাদের 47 হবে উত্তর। এবারে আমরা যদি দেখি এখানে ভালো করে, ইউনিট ডিজিটে আমাদের কত আছে? 7 আছে, মানে একক স্থানীয় অঙ্কে আমাদের কত আছে? 7 আছে। এবারে কোন দুটাকে গুণ করলে আমাদের 7 আসছে সেটা আমরা বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 1 আর 9 গুণ করলে 9 হয়, তার মানে এটা আমাদের হবে না। 9 আর 3 গুণ করলে 27 হয়, আর 3 আর 1 গুণ করলে 21 হয়, এটাও হবে না। তার মানে আমাদের এই যে বি আর সি গুণ করলে আমাদের কত হবে? কিন্তু আমাদের 3127 আমরা পাবো। এবারে যেহেতু আমাদের বৃহত্তর মানে চেয়েছে, তাই আমাদের বৃহত্তর মানে বি হয়ে যাবে আমাদের আনসার। তার মানে 59 হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম বোঝানোর জন্য। তোমরা যদি একবার এটা বুঝে গেলে তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা অঙ্কটা দেখেই, অপশনগুলো দেখেই তোমরা কিন্তু উত্তরটা করে দিতে পারবে। বোঝা গেল? তাহলে এটার কি হলো? এটার বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো একটি কল কোনো জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটি ওই জলধারাকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয় তবে কত মিনিটে জলধারাটি খালি হবে? দেখো কি করে করতে হয়। ফার্স্ট নলটা 30 মিনিটে খালি করে, সেকেন্ড নলটা 45 মিনিটে খালি করে। আমি ধরে নিচ্ছি যে নলটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত? 90 লিটারের ক্যাপাসিটি। ঠিক আছে, এবারে 90 লিটার যদি খালি করে 30 মিনিটে, তাহলে 1 মিনিটে কয় লিটার খালি করে? প্রথম নলটা 1 মিনিটে 3 লিটার খালি করে, দ্বিতীয় নলটা 1 মিনিটে 2 লিটার খালি করে। এবার দুটা নল একসাথে চালু করলে তারা দুজনে মিলে একসাথে কত লিটার খালি করবে মিনিটে তারা একসাথে 5 লিটার খালি করে। এবার তারা যদি দুটা নল যদি আমি একসাথে চালু করে দিই, মিনিটে ওরা 5 লিটার করে খালি করতেছে। তার মানে 90 লিটার খালি করতে কত সময় লাগবে? 90 ডিভাইড 5, যেটা হয়ে গেল আমাদের 18। তার মানে তাদের 18 মিনিট টাইম লাগবে। দুটা নল যদি আমরা একসাথে চালু করে দিই, তাহলে 18 মিনিটে আমাদের কলটা কিন্তু মানে জলাধারাটা কিন্তু খালি হয়ে যাবে। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি সেই কাজটি একত্রে 8 দিনে সম্পন্ন করে। কত দিনে বি একা সেই কাজটি সম্পন্ন করতে পারবে? ঠিক আছে, দেখো এ করে 12 দিনে, এ প্লাস বি দুজনে মিলে করছে কত দিনে? 8 দিনে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি টোটাল কাজ হচ্ছে আমার 24 ইউনিট, মানে 24টা চেয়ার বানানো আমার টোটাল কাজ। তাহলে 24টা চেয়ার বানানো আমার যদি টোটাল কাজ হয়, এ 12 দিনে করতে পারে, তার মানে এ একদিনে কটা চেয়ার বানায়? এ একদিনে 2টা চেয়ার বানায়। এবারে এ বি মিলে 8 দিনে কাজটা শেষ করে, তার মানে এ বি একদিনে কয়টা চেয়ার বানায়? তার মানে এ বি একদিনে 3টা চেয়ার বানায়। দেখো এ বানায় 2টা, এ বি মিলে বানায় 3টা, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে বি তার মানে একদিনে কয়টা চেয়ার বানায়?
বি তার মানে একদিনে একটা চেয়ার বানায়। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কতদিনে বি একা সেই কাজটি সম্পন্ন করতে পারবে। তার মানে বি যদি একদিনে একটা চেয়ার বানায় তাহলে 24টা চেয়ার বানাতে ওর কতদিন সময় লাগবে? 24টা চেয়ার বানাতে ওর 24 দিন সময় লাগবে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? 24, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ বি এবং সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এ এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এ এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করেন, সি এর লাভ্যাংশ কত হবে? ঠিক আছে, দেখুন এই এ বি আর সি তিনজনই ব্যবসা শুরু করে। ধরে নিচ্ছি আমি এ এক্স টাকা দিয়ে ব্যবসা শুরু করে, যেহেতু বছরের শেষে তার মানে এ এর এক্স টাকাটা 12 মাস খাটবে, 12 মাস চলবে। বি কি করে, এ এর দ্বিগুণ টাকা মানে 2x টাকা নিয়ে শুরু করে ব্যবসা, কিন্তু কি 6 মাস বাদে, তার মানে বাকি থাকলো আরো 6 মাস। তার মানে বি এর টাকাটা 6 মাস খাটবে, 6 মাস মানে ব্যবসাতে কাজে লাগবে। এবারে সি কি, সি 3 গুণ টাকা মানে 3x টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু কি 8 মাস বাদে শুরু করে। তার মানে সি এর টাকাটা মাত্র 4 মাস কিন্তু ব্যবসার কাজে লাগবে। এবারে আমরা কি করব, আমরা এটার গুণ বের করব, গুণফল। 12 গুণ x মানে 12x, 6 গুণ 2x মানে 12x, 4 গুণ 3x মানে 12x। তার মানে তাদের মোট যে পরিমাণটা, যে অনুপাতে তারা টাকাটা পাবে, লাভ্যাংশটা পাবে, সেটা কি হবে? 12x:12x:12x। এবার দেখো 12x:12x:12x মানে 1:1:1। তার মানে তারা তিনজনই সমান কিন্তু লাভ্যাংশ পাবে। এবারে 45,000 টাকা যদি মোট লাভ হয়, তার মানে তারা তিনজনই 15,000 করে টাকা পাবে, 15,000 টাকা করে লাভ পাবে, 15,000 টাকা করে লাভ পাবে। তাহলে কি বলেছে এখানে, সি এর লাভ্যাংশ কত? সি এর লাভ্যাংশ 15,000 টাকা। সি কেন, এ বি যদি বলতো সেটাও কিন্তু 15,000ই হতো। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কিছু না একটা সরল দিয়ে দিয়েছে। 6/6/5 এর মানে গুণ 6/7, এর মানে গুণ বাই 8/9, এর মানে গুণ বাই 3/5 হলো। 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 2 6, 5 দিয়ে কাটো এটাকে, 5 1 5, 5 3 15, 5 3 15। দেখো এটা কিন্তু 133, এটা কিন্তু উপরে আছে, হ্যাঁ। 7 দিয়ে কাটো, 7 1 7, 7 9 63। তাহলে কত হয়ে গেল এখানে দেখো, 19 দুগুণা 38, 38কে গুণ করতে হবে আমাদের 8 দিয়ে, 8 8 64 4। দেখো 64 ইউনিট ডিজিটে 64 একমাত্র 304-এরই আছে, তাই পুরো গুণটাও আমাদের করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে বলতে পারি অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেই? মানে সেকেন্ডে আমাদের উত্তরটা বের করতে বলেছে। দেখো ট্রেনটার গতিবেগ কত? 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি মিটার পার সেকেন্ডে বের করি, তাহলে আমাদেরকে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। দেখো 18 দুগুণা 36 মানে 10 মিটার প্রতি সেকেন্ড। এটা হলো আমাদের ট্রেনটার গতিবেগ, এটা আমাদের ট্রেনটার গতিবেগ। এবারে একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, এবারে ট্রেনটার ব্যক্তিটাকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগলো। তার মানে কি, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে সময় লাগলো 10 সেকেন্ড। এবারে ট্রেনের গতিবেগ যদি 10 মিটার প্রতি সেকেন্ড হয়, আর যদি ও 10 সেকেন্ড সময় লাগে, তাহলে ও 10 সেকেন্ডে কতটা দূরত্ব যায় সেটাই তার দৈর্ঘ্য হয়ে যাবে। তার মানে ট্রেনের যেটা দৈর্ঘ্য সেটাই হয়ে যাবে 10 সেকেন্ডে সেই ট্রেনটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। 10 গুণ 10 মানে হচ্ছে 100 মিটার। ট্রেনটা হবে মানে 100 মিটার দীর্ঘ। ট্রেনটা কত মিটার দীর্ঘ হবে? 100 মিটার দীর্ঘ হবে। এবারে কি বলেছে, যে 55 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এবারে ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন কি হবে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা তার সাথে সাথে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য সেই দুটাকেই অতিক্রম করবে। তার মানে টোটাল ট্রেনটা 155 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, এবারে 155 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছি। এবারে ট্রেনের গতিবেগ যদি 10 মিটার প্রতি সেকেন্ড হয়, 155 মিটার যেতে কত সময় লাগবে? 155/10। তার মানে আমাদের উত্তর হয়ে গেল 15.5 সেকেন্ড আমাদের লাগবে। দেখ উত্তরে 15.5 নেই, উত্তরে দেওয়া আছে 15.1/2। তার মানে 15 পূর্ণ 1/2, 0.5 মানে কি 1/2। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 15 পূর্ণ 1/2। বোঝা গেল?
চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। মূল ভগ্নাংশটি কত? ধরে নিচ্ছি আমি মূল ভগ্নাংশটি ছিল x/y। এবারে কি বলেছে যে 200% বৃদ্ধি করানো হলো লবকে, তার মানে এখন লব কত? 200% বৃদ্ধি করানো হলো, মানে 100 প্লাস 200 মানে 300/100, 300/100। এবারে হরকে 120% বৃদ্ধি করানো হলো, তার মানে 100 যোগ 120, তার মানে 220/100। এটাই মানে হচ্ছে কত? 4/11। এবারে দেখো এখানে কত হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে আমাদের এই 300x/100 গুণ এদিকে উল্টে যাবে 100/220y ইকুয়ালস টু 4/11। ঠিক আছে, দেখো 100 কেটে গেল, 0 কেটে গেল, 11 দিয়ে 22কে কাটলে 2। ঠিক আছে, এবার দেখো 4 2 দিয়ে কাটো, 2 2 4, এখানে 15। তার মানে এখান থেকে x/y ইকুয়ালস টু হয়ে যাবে 2 এদিকে গেলে গুণ হয়ে যাবে উপরে 4, নিচে 15টা এদিকে চলে আসবে নিচে, মানে 4/15। x/y ইকুয়ালস টু কি হবে? 4/15, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, রমেন তার বাড়ির থেকে পাশের একটি শহরে 50 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে ফেরে। ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে, প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার অতিক্রম করেছিল? ঠিক আছে, ধরে নিচ্ছি রমেনের বাড়ি থেকে সে এক্স কিমি দূরে গেছিল। কত কিমি দূরে গেছিল? এক্স কিমি দূরে গেছিল। এবারে রমেনের মানে সেখানে যেতে কত সময় লেগেছিল? এবার এক্স কিমি যদি দূরে যায় তাহলে রমেনের সেখানে যেতে সময় লাগবে x/50, যেহেতু সে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছিল। সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে সময়টা পেয়ে গেলাম। এবারে কি বলেছে, ফেরার সময় 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফেরে, তার মানে এক্স ফিরতে সময় লাগে x/45। ঠিক আছে, এবারে কি বলেছে, ফিরতে তার 1 ঘন্টা সময় বেশি লাগে, তার মানে ফেরার সময় থেকে যদি আমি মাইনাস যাওয়ার সময়টা করি তাহলে আমি 1 ঘন্টা পাবো। যে ফিরতে 1 ঘন্টা সময় বেশি লেগেছিল, তার মানে x/45 মাইনাস x/50 ইজ ইকুয়াল টু 1। লসাগু কত হবে? লসাগু হবে 900। তার মানে 45 দুগুণা, এখানে আমি নিলাম 20x মাইনাস 5 18 হবে, তার মানে 18x ইজ ইকুয়াল টু 1। তার মানে 2x ইকুয়ালস টু 900। এখান থেকে 2 দিয়ে 900 কে কাটো, 450। তার মানে x ইজ ইকুয়াল টু হয়ে গেল আমাদের 450। তার মানে কত কিলোমিটার দূরত্বে গেছিল সে? কত কিলোমিটার দূরে গেছিল? সে 450 কিলোমিটার দূরে গেছিল, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, আমি এটা লাইনের পরের লাইনটা লিখছি, হ্যাঁ। মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দেখো √324 মানে কত? 18 মাইনাস √256 মানে কত? 16, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইন্টু মাইনাস 4.5। দেখো হ্যাঁ, এই যখনই আমরা ইন্টুর পরে মাইনাস লিখি না, সবসময় সেটাকে কিন্তু ব্র্যাকেটে লিখতে লাগে। এখানে লেখা নাই কিন্তু সেটা সবসময় ব্র্যাকেটে থাকে। ঠিক আছে, কখনো এরকম আমরা ইন্টু মাইনাস এটা পরপর কখনো এইভাবে একসাথে থাকে না। ঠিক আছে, কিন্তু তবু এখানে তোমাদের প্রশ্নে দিয়েছে, তো আমরা এভাবেই করছি। দেখো মাইনাস, এবারে কত হয়ে গেল? এ দুটো বিয়োগ করলে কত হবে? 2 গুণ হবে মাইনাস 4.5। ঠিক আছে, এর মাইনাস গুণফল আমাদের কত হয়ে যাবে? -9। এবারে দেখো মাইনাসটা যখন বাইরে আসবে, মাইনাস মাইনাসে গুণ হয়ে যাবে, মাইনাস মাইনাসে গুণ করলে +9 হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন সি তে। তখন অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো তাদের বয়সের গড় 22 বছর, তার মানে তাদের মোট বয়স কত? পিতা পুত্রের বর্তমানে মোট বয়স কত? মোট বয়স হচ্ছে তার মানে 44 44। এবার এখানে তাদের অনুপাতটা কত? পিতা পুত্রের অনুপাত হচ্ছে 19:3। এবারে বলেছে পিতার বর্তমান বয়স কত, তাহলে মোট যদি হয় 44 বছর বয়স আর অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে আমরা পিতার বয়সটা বের করতে পারবো। 44 ইন্টু, যেহেতু পিতার চেয়েছে তাই 19, নিচে হয়ে যাবে যোগ 19 যোগ
3 মানে কত 22, 22 দিয়ে কাটো 44 কে 2, 19 দুগুণা 38, তার মানে পিতার বয়স কত হয়ে গেল 38 বছর, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 নাম্বার পেলে কোন ছাত্রকৃত কার্য হয়। একটি ছাত্র 368 নাম্বার পেয়ে এবং 8% নাম্বারের জন্য অকৃতকার্য হয়। কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে? সর্বোচ্চ নাম্বার মানে হচ্ছে 100%, আমাদের 100% এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। এবার দেখো কি বলেছে যে 460 পালে পাস। এবারে 460 পেলে যদি পাস হয়, সে পেয়েছে কত 368। তার মানে সে কত নাম্বার কম পেয়েছে? সে 92 নাম্বার কম পেয়েছে, 92 নাম্বার কম পেয়েছে। এবারে এই যে কম নাম্বারটা পেয়েছে সেটাই হচ্ছে 8% এর সমান, যেহেতু সে 8% কম পেয়ে ফেল করেছে। তার মানে এই 92 মানে যদি হয় 8%, তাহলে 100% মানে কত? এটাই আমাদেরকে বের করতে হবে। 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটবে ডাইরেক্ট? 8 দিয়ে ডাইরেক্ট কাটবে না, 4 দিয়ে কাটবে। তো 4 দুগুণা 8 হয়ে যাবে, এখানে হয়ে যাবে 4 দুগুণা 8, 4 3 12, 2 দিয়ে কাটো 50, গুণ করে দাও 5 3 15, 5 হাতে থাকবে 1, 5 দুগুণা 10 আর 1 11, পিছনে একটা শূন্য, মানে 1150 হচ্ছে মোট নাম্বার। 1150, যেটা আছে অপশন বি তে। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে? 100% নাম্বার পেতে পারে। 100% মানে হলো 1150। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কি বলেছে 9408 ডিভাইড রুট ওভার কোশ্চেন মার্ক ইকুয়াল টু 336 হলে প্রশ্নবোধক স্থানে কি বসবে? ঠিক আছে, তাহলে সিম্পল দেখো আমরা কি করব, 9408 ডিভাইড মানে বাই, নিচে কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স লিখলাম, ইকুয়ালস টু 336। এবার আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখতে পারি 9408 ডিভাইড 336 ইকুয়ালস টু রুট এক্স। যদি আমি কাটি দেখো 3 দিয়ে কাটবে, 3 একে 3, 3 একে 3, 3 2 6। এখানে কত হবে দেখো, এটাকে এদিকে লিখছি, হ্যাঁ 3 3 9, 3 একে 3, আবার 3 3 9, 3 6 18 হলো। এবারে কত দিয়ে কাটবে দেখো, 4 দিয়ে কাটো, 4 দুগুণা 8, 4 8 32, 4 7 28, 4 8 32, 4 4 16। এবার আবার কাটো, 4 7 28, কত হবে 4 1 কে 4, 4 9 36, 4 6 24, 7 দিয়ে কাটো, 7 একে 7, এখানে হবে 7 দুগুণা 14, 7 8 56। মানে দেখো 28 ইকুয়ালস টু হয়ে গেল রুট এক্স। দেখো অনেকে আবার এটা দেখে কি করবে, 28 কে আনসার করে চলে আসবে, কিন্তু সেটা রং হয়ে যাবে। 28 তো আনসার না, আমাকে রুটের ভিতরে 28 বানাতে হবে। এবার রুটের ভিতরে যদি 28 বানাতে হয়, বা আমরা এক কাজ করতে পারি, বোথ সাইড আমরা কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। বোথ সাইড আমরা কি করে দিলাম, স্কোয়ার করলাম। আমাদেরকে তো মানে এক্স এর ভ্যালু চাইছে, মানে প্রশ্নবোধক চিহ্নের ভ্যালু চাইছে, আমাদেরকে রুট প্রশ্নবোধক চিহ্নের ভ্যালু তো চাইনি। বোথ সাইড স্কোয়ার করলে কত হবে দেখো, 28 এর স্কোয়ার হয় 784 ইকুয়ালস টু, এখানে হয়ে যাবে এক্স। তার মানে এক্স এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 784। তার মানে এই 784 এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি যদি কেউ করে আসছে সেটা হচ্ছে রং, সেটা কিন্তু ভুল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোন টাকার 5% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? 122 টাকা হলে ওই টাকার মানে আসল টাকার পরিমাণ কত? ঠিক আছে, দেখো আসল টাকার পরিমাণ কত, প্রিন্সিপাল ইকুয়ালস টু কি হয়ে যাবে, এদের পার্থক্য, সরল সুদের পার্থক্য কত 122, গুণ হয়ে যাবে কত, উপরে 100 নিচে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত 5, এটাকে আমাদেরকে দুইবার লিখতে লাগবে 100/5। বাস হয়ে গেল, 5 20 100, 5 20 100, 2 দিয়ে কত হয়ে গেল 4, 4 দিয়ে গুণ করে দাও, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 4 একে 4, পিছনে দুটা শূন্য, তার মানে 48,800 হয়ে যাবে আমাদের উত্তর। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি করে বের করতে হয়, ডিফারেন্সটা লিখো, গুণ 100 সুদের হার, এটাকে দুইবার লিখতে লাগে, 100 সুদের হার দুইবার, 100 সুদের হার দুবার লিখতে লাগে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333 এর সঙ্গে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে 3 3 3 3 এটা একটা
পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর বর্গমূল বের করতে আমরা চেষ্টা করি। এর বর্গমূল বের করার যদি চেষ্টা করি তাহলে দেখো কি হবে, এখানে আমাদেরকে কত দিয়ে করতে লাগবে, 5 নিতে লাগবে। তাহলে 5 5 কত হয়ে যাবে 25, নামলো কত 8 3 3। এখানে 5 ডবল দিতে লাগবে, এখানে 5 ডবল হলো 10। এবারে 10 পিছনে কত বসালে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের 833 আসছে। দেখি আমরা 833 আসছে বা তার কম আসছে। তাহলে দেখো আমি যদি এখানে 7 বসাই, এখানে যদি আমি 7 বসাই এই বাক্সের মধ্যে, তাহলে কিন্তু সেটা 833 কম আসছে। কিন্তু আমাদেরকে এখানে চেয়েছে কি, আমাদেরকে চেয়েছে 833 সাথে কত যোগ করলে, যখন আমাদেরকে দেখো এটা দুভাবে করা যায়। হ্যাঁ, যখন আমাদেরকে মানে কত যোগ করলে বের করতে বলবে তখন আমরা কি করব, দেখো আমি জানি এখানে 7 বসায় কি হচ্ছে, 7 বসায় কম হচ্ছে, তাহলে আমি কি করব, এখানে 8 বসাবো, মানে 7-এর বদলে 8 বসাবো। তার মানে 108কে আমাকে গুণ করতে হবে 8 দিয়ে। 108কে 8 দিয়ে গুণ করলে 8 8 64। দেখো 108কে গুণ 8 দিয়ে গুণ করলে কত হবে, 108 800 আর 8 8 64, মানে 864 হবে। এবারে 864, তার মানে এখানে যদি 800 আমার 864 থাকতো, তার মানে সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। কিন্তু এখানে আমার আছে কত 833, মানে আছে কম কত, কত কম আছে আমার 31 কম আছে। তার মানে এখানে যদি 31 বেশি থাকতো তাহলে আমার সেই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এখানে কি বলেছে আমাকে, ওইটাই তো আমাকে চেয়েছে যে কত যোগ করলে, কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তার মানে এর সাথে যদি আমি আর 31 যোগ করি তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে অপশন এ 31 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 5/7, 7/9, 9/11, 11/13 এবং 13/17কে তাদের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয় তবে কে দ্বিতীয় হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি ভগ্নাংশগুলোকে লিখি, দেখো 5/7, 7/9, 9/11, 11/13 আর 13/17। ঠিক আছে, দেখো আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটা কিন্তু প্রতিটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ। প্রতিটা ভগ্নাংশই কি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, আমরা এটার জন্য একদম সোজা একদম সহজ যেটা পদ্ধতি সেটাই কিন্তু অ্যাপ্লাই করব। কি করব দেখো, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে প্রথম 4টা যে ভগ্নাংশ দেওয়া আছে, এই প্রথম 4টা ভগ্নাংশের লব আর হরের পার্থক্য কত 2, আর শেষের ভগ্নাংশটার লব আর হরের পার্থক্য কত 4। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই লব আর হরের পার্থক্য এটাকে সেম করতে হবে, লব আর হরের পার্থক্যটাকে সেম করতে হবে প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে। তো লব আর হরের পার্থক্য যদি আমি প্রতিটা ভগ্নাংশের ক্ষেত্রে সেম করতে চাই, তাহলে আমাদের প্রথম যে 4টা ভগ্নাংশ আছে সেটাকে কি করতে হবে, সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ লব আর হরকে 2 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন আমাদের ভগ্নাংশটা কি হবে দেখুন, যদি 2 2 দিয়ে গুণ করি তাহলে 5 2 10, 10/14, 14/18, 18/22, 22/26, আর এখানে হবে 13/17। কেন লাস্টেরটাকে গুণ করলাম না, কারণ শেষেরটাতে লব আর হরের পার্থক্য 4ই দেওয়া আছে। এবার দেখো, এবারে যদি আমরা দেখি আমাদের প্রতিটা ভগ্নাংশ যে আছে, প্রতিটা ভগ্নাংশে কিন্তু লব আর হরের পার্থক্য কত হয়ে গেল 4, অর্থাৎ কি প্রতিটা ভগ্নাংশে লব আর হরের পার্থক্য কিন্তু 1 থাকলো। ঠিক আছে, প্রতিটা ভগ্নাংশে লব আর হরের পার্থক্য কিন্তু একই, কোনো আলাদা নয়। ঠিক আছে, লব আর হরের পার্থক্য যখন সেম থাকবে, লব আর হরের পার্থক্য যখন আলাদা আলাদা হবে না, যখন সেম থাকবে তখন কি হয়, যদি লব ছোট হয় তাহলে আমাদের ভগ্নাংশটা ছোট হবে, যদি লব বড় হয় তাহলে আমাদের ভগ্নাংশটা বড় হবে। আমি তোমাদেরকে আরেকবার বলছি, যদি কোনো ভগ্নাংশের তোমরা দেখবে লব আর হরের পার্থক্য সেম, যদি ভগ্নাংশগুলোকে তুলনা করে দেখবে লব আর হরের পার্থক্য সেম, তাহলে যার লব বড় সে বড় হবে, যার লব ছোট সে ছোট হবে। তাহলে এটাকে আমরা যদি ঊর্ধ্বক্রমে বলেছে অর্থাৎ ছোট থেকে বড় সাজাই, তাহলে কি হবে দেখুন, 10/14, তারপরে হবে 13/17, তারপরে হবে 14/18, তারপরে হবে 18/22, তারপরে হবে 22/26। এটা কিন্তু আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এতটা আমাদের বের করার প্রয়োজন ছিল না, আমি তোমাদের বের করে দেখালাম। কেন, কারণ তোমাদেরকে যদি বলতো যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো তাহলে তোমরা এভাবে লিখতে। ঠিক আছে, আমাদেরকে কি বলেছে, কে দ্বিতীয় হবে, দ্বিতীয় স্থানে তার মানে কি হবে এই 13/17, তার মানে 13/17 হয়ে যাবে আমাদের দ্বিতীয় স্থানে, তার মানে 13/17 হয়ে যাবে আমাদের আনসার, যেটা আছে অপশন এ তে। তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
বোঝা গেল? এটাই হচ্ছে এই অঙ্কটা করার একদম ইজিয়েস্ট ওয়ে। এর থেকে তোমরা যদি ভাগ করে করে চেক করতে চাও তাহলেও করতে পারো, কিন্তু ওটাতে বেশি একটু সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো, এটাই ছিল WBP SI 2025 পরীক্ষার গণিতের 25টা অঙ্কের সমাধান। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট মনে হয়, কোনো অঙ্কে তোমাদের মানে ভুল মনে হয়, বা কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাছাড়া ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।